স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়টি পড়াবো। ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আজকের ক্লাসে স্বাগতম জানাই। আচ্ছা, তোমরা একটু মনে করো তো, এমন কিছু জড় পদার্থের নাম যেগুলো ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এমন কিছু জড় পদার্থের নাম যেগুলো ছাড়া মানুষের পক্ষে জীবন ধারণ বা বেঁচে থাকা সম্ভব নয়। মনে পড়ছে কিছু? অনুমান করো। তোমাদের প্রথমেই মনে হতে পারে বায়ুর কথা। হ্যাঁ, বায়ু হচ্ছে এমন একটা উপাদান যেখানে যে উপাদানটি ছাড়া কিন্তু মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। বায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন গ্রহণ করেই কিন্তু মানুষ বেঁচে থাকে। তোমাদের অনেকেরই মনে হতে পারে পানির কথা। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, জেনে এসেছি যে পানির অপর নাম হচ্ছে জীবন। এই পানি পান করেই কিন্তু মানুষ বেঁচে থাকে। কেউ কেউ বলতে পারো খাদ্যের কথাও। হ্যাঁ, খাদ্য থেকেও আমরা অনেক পুষ্টি পাই, যা আমাদের আমাদের দৈহিক গঠনে সাহায্য করে এবং আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। দেখো তো, এটির কথা তোমাদের কারো মনেই হয়েছিল কিনা? আমি জানি তোমাদের অনেকেরই মনে হতে পারে মাটির কথাও। কারণ কি, মাটির উপরে আমরা আমাদের ঘর বাড়ি তৈরি করি এবং বসবাস করি। মানুষ ছাড়াও মাটির উপরে কিন্তু অনেক জীবজন্তুও বসবাস করে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীও বাস করে এবং অনেক উদ্ভিদ রয়েছে, যেই উদ্ভিদ আমাদের জীবনের জন্য একান্তভাবে প্রয়োজন। কেন? কারণ আমরা উদ্ভিদ থেকে কিন্তু অক্সিজেন পেয়ে থাকি। এই উদ্ভিদও মাটির উপরেই জন্ম হয় বা মাটির উপরেই গড়ে ওঠে, মাটির উপরেই তার সৃষ্টি। এইখানে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো বা এই জড় উপাদানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো জড় উপাদান হলেও মানুষের জন্য কিন্তু এগুলো বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলো কোনোটিকে ছাড়াই কিন্তু মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এগুলো সবগুলোই মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আজকে এই উপাদান সবগুলো নয়, আজকে আমি তোমাদের সাথে যে উপাদানটি নিয়ে আলোচনা করব তা হলো মাটি। মাটি, যা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ে রয়েছে। এই তৃতীয় অধ্যায় সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে মাটি কি, তাই না? এই মাটিটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কীভাবে, বা মাটি কিভাবে সৃষ্টি হলো, তাই তো? অনেক অনেক বছর আগে যখন এই পৃথিবীর সৃষ্টির দিকে শুরুর দিকে, তখন কিন্তু এই ভূপৃষ্ঠ বা পৃথিবীর উপরিভাগ, যেটাকে আমরা সাধারণত মাটি বলে থাকি, এটি কিন্তু এরকম ছিল না। এটি ছিল কঠিন শিলা দিয়ে গঠিত। কালক্রমে বা সময়ের সাথে সাথে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা কেমন, যেমন হতে পারে বৃষ্টি, হতে পারে প্রচণ্ড রৌদ্রতাপ, বজ্রপাত, শিলাবৃষ্টি, ভূমিকম্প, এরকম কিছু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারি আমরা, বা প্রাকৃতিক বিষয়, এইগুলো দিয়ে কিন্তু এই কঠিন শিলা, যেটা পৃথিবীর উপরিভাগে ছিল, এই কঠিন শিলাগুলো আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে বা কঠিন শিলাগুলো ভেঙে টুকরো টুকরো হতে থাকে। সময়ের সাথে সাথে ভেঙে টুকরো টুকরো হতে 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 একটা সময়ে কিন্তু এগুলো বেশ অনেকগুলো খণ্ডে, মানে গোটা পৃথিবীর শিলাস্তরে কিন্তু ভেঙে যেতে শুরু করে এবং এক সময়ে এই শিলার ক্ষুদ্র ক্ষুদ্র বা এই খণ্ড খণ্ড শিলাগুলোর উপরে কিন্তু মস জাতীয় উদ্ভিদ বা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ জন্মাতে শুরু করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ বা মস, যেটাকে বললাম আমরা সহজ বাংলায় যেটাকে বলি শ্যাওলা বা শৈবাল, তোমরা অনেক সময় দেখে থাকবে যে স্যাঁতসেঁতে যে সমস্ত জায়গা, মানে একটু ভেজা ভেজা যে সমস্ত জায়গা, সেই জায়গাগুলোতে দেয়ালে বা প্রাচীরের তোমরা দেখে থাকবে সবুজ একটা আস্তরণ, সবুজ কার্পেটের মতো সুন্দর বিছিয়ে আছে। এগুলোকে কিন্তু আসলে আমরা বলি মস বা শ্যাওলা বা শৈবাল। এই জাতীয় উদ্ভিদগুলো তখন জন্মাতে শুরু করে বেশ ছোটো ছোটো কীট বা প্রাণী। কালক্রমে এদের যখন জীবন অবসান হয়, এদের যখন দেহ অবসান হয়, তখন কিন্তু এগুলো একসময় মারা গিয়ে ওই শিলার উপরে একটা আস্তরণ তৈরি করে। তারপরে তাদের আবার জন্ম হয়, আবার তারা মারা যায়, তাদের একটা আস্তরণ তৈরি করে। এভাবেই আস্তে আস্তে কিন্তু মাটির সৃষ্টি হয়। আমরা একটু দেখি বইয়ের ভাষায় এখানে মাটির সংজ্ঞা বা মাটিকে কি বলা হচ্ছে। মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ, যেখানে উদ্ভিদ জন্মে এবং মানুষ সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল। আবার বলি, দেখো, মাটি হলো পৃথিবীর উপরিভাগের, অর্থাৎ পৃথিবীর একদম ভূপৃষ্ঠ যেটাকে আমরা বলি, পৃথিবীর উপরিভাগের নরম আবরণ, যেখানে উদ্ভিদ জন্মে এবং মানুষ সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল।
মাটি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? এটি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে কেন? খুব সহজভাবে আমরা জানি যে মাটির উপরে আমরা কিন্তু বসবাস করছি, এবং মাটি ছাড়া মানুষ ছাড়াও অনেক উদ্ভিদ এবং অনেক প্রাণীও মাটির উপরে বসবাস করছে। সহজ কথায় বা এক কথায় যদি আমরা উত্তর দিতে চাই, আমরা বলতে পারি যে আমরা বিভিন্ন কাজে মাটি ব্যবহার করি, এই জন্যই মাটি এত গুরুত্বপূর্ণ। এখন একটু দেখি চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে মাটিটা আমরা কী কী কাজে ব্যবহার করি। এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটার দিকে লক্ষ্য করো। এখানে বিশাল একটা জমি দেখতে পাচ্ছি আমরা, এবং সেখানে অনেক ধান গাছ দেখতে পাচ্ছি, তাই না? এবং পিছনেও কিন্তু বেশ অনেক বড় বড় গাছ রয়েছে। এখানে প্রচুর ধান গাছ রয়েছে, মানে কি এখানে ধান উৎপাদন হচ্ছে, এই ধান থেকে চাল হয়, এবং এই চাল কিন্তু আমরা কি ভাত তৈরি করে খাই, বা এটা আমাদের একটা খাদ্যের যোগান হচ্ছে। একইভাবে এই পাশের ছবিতে যদি তোমরা খেয়াল করো, এখানে দেখবে বেশ কিছু সবজি উৎপাদন করা হচ্ছে মাটির উপরে। তাহলে মাটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মাটিতে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, এবং এই উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি এবং পানি পায়। এই যে ধান বলো বা যে কোনো সবজি বলো বা বড় যে কোনো গাছ বলো, বৃক্ষ বলো, সেগুলো কিন্তু মাটি থেকেই তার প্রয়োজনীয় পানি এবং পুষ্টি নেয়, এবং সে ফল দেয় বা ফসল দেয়, যা কি বলছে, আবার এই উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয় ও খাদ্যের যোগান দেয়। যে ফসল দেয় সেই ফসল কিন্তু আমাদের খাদ্যের যোগান দেয়, বা আমরা সেই ফসল বা সেই ফলমূল খেয়ে কিন্তু বেঁচে থাকি। একইভাবে এই উদ্ভিদ আমাদেরকে অক্সিজেনও দেয়, যে অক্সিজেন ছাড়া কিন্তু আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে মাটির একটা গুরুত্বপূর্ণ ব্যবহার বা মাটির একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে কি, মাটিতে বিভিন্ন রকম ফসল উৎপাদন করা হয়, এবং মাটিতে যে উদ্ভিদ জন্মে সেই উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয়। এই জন্যই মাটি এত গুরুত্বপূর্ণ। আরও একটা চিত্র দেখো বন্ধুরা, এখানে দেখতে পাবে তোমরা বেশ কিছু মাটিতে তৈরি করা, এটা হচ্ছে ইট। এই শেপগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? এরকম শেপের আমরা কি এখানে ইট তৈরি করা হচ্ছে। তোমরা ইটের ভাটা যদি কেউ দেখে থাকো, যেখানে ইট তৈরি করা হয় এরকম খণ্ড খণ্ড, সেখানে এই ইট কিন্তু মাটি দিয়েই তৈরি করা হয়। আর এই ইটগুলো দিয়ে পরবর্তীতে কিন্তু এরকম বাড়ি আমরা তৈরি করি, তাই না? এই বাড়িটাও কিন্তু একটা মাটির উপরেই তৈরি, মাটির উপরেই তৈরি করা হয়েছে। এই বাড়ির যে মূল উপাদান ইট, সেটিও মাটি দিয়ে তৈরি, এবং এই বাড়িটি যেখানে তৈরি করা হয়েছে সেটিও মাটির উপরে তৈরি। দেখো, মাটির উপরে মানুষ বসবাসের জন্য গৃহ নির্মাণ করে। এছাড়া গৃহ নির্মাণ সামগ্রী যেমন ইট মাটি দিয়ে তৈরি হয়। অনেক জায়গায় মাটির তৈরি ঘরও রয়েছে। শুধু এরকম ইটের তৈরি ঘর নয়, মাটির তৈরি ঘরও কিন্তু আমরা অনেক জায়গায় দেখি এবং আমরা বসবাস করি। এর পরের চিত্রটি আমরা দেখি, এখানেও দুটো চিত্র রয়েছে। দেখো, একজন ব্যক্তি এই চাকার সাহায্যে কিন্তু এই যে মাটির একটি হাঁড়ি তৈরি করছে, হ্যাঁ। এবং এখানে দেখো বেশ কিছু রং বেরঙের জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিনা আমরা আমাদের গৃহসজ্জায় ব্যবহার করি, হ্যাঁ, ঘর সাজাতে। ঘর সাজাতে এরকম অনেক শো পিস মাটির হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা ঘরে ব্যবহার করে থাকি, ঘরে সাজিয়ে রাখি। মাটির তৈরি পাত্র আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। আমরা অনেক কাজেই মাটির তৈরি পাত্র, এরকম হাঁড়ি ব্যবহার করি। এছাড়া অনেক ধরনের নান্দনিক জিনিস তৈরি করা যায়, যেগুলো আমরা গৃহসজ্জায় ব্যবহার করি, যা মৃৎশিল্প নামে পরিচিত। আর কি কাজে ব্যবহার করি? এখানে দেখো, এখানে একটা কাঠের বক্সের মধ্যে মানে কিছু মাটি ফেলা আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু মাটি নয়, এখানে বিভিন্ন রকম আবর্জনা ফেলা হয়েছিল, এবং সেটা একসঙ্গে মাটিতে পরিণত হয়েছে। আবর্জনাগুলো পচে নষ্ট হয়ে সেখানে মাটিতে পরিণত হয়েছে। আবার এখানে দেখো, এখানেও সাধারণ মাটির উপরেই বেশ কিছু জিনিসপত্র ফেলা আছে, আবর্জনা ফেলা আছে। তাহলে মাটির উপরেই কিন্তু আমরা এই আবর্জনাগুলো ফেলে থাকি, হ্যাঁ। আমরা মাটিতে গর্ত করে বা কোনো নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলি, যেমন এটা। এই বর্জ্য পচনশীল হলে তা মাটিতে মিশে যায়। যেমন এখানে এই বর্জ্যগুলো পচনশীল, অর্থাৎ পচে গিয়ে আবার মাটিতেই মিশে গেছে বা মাটি তৈরি হয়েছে। কিন্তু পচনশীল না হলে, যেমন প্লাস্টিক জাতীয় বস্তু, মাটি দূষণ করে, ঠিক আছে। আমরা অনেক সময় এরভাবেও খোলা স্থানেও এভাবে মাটিতে আবর্জনা ফেলে থাকি। এবং দেখো, এখানে তোমরা যদি লক্ষ্য করো, এই ছবিতে বেশ কিছু আবর্জনা দেখতে পাবে, যেগুলো প্লাস্টিক জাতীয়, যেগুলো আসলে পচনশীল নয়, এবং সেগুলো কিন্তু মাটিতে মিশে যাচ্ছে না, ফলে এগুলো কিন্তু মাটি দূষণ করে। এই বিষয়টিও রয়েছে, আমরা একটু পরে এটা আলোচনা করব। তাহলে আমরা কি কি দেখলাম? মাটি আমরা প্রথমত ব্যবহার করছি কৃষিকাজে, অর্থাৎ ফসল উৎপাদনে, এবং বিভিন্ন রকম উদ্ভিদ বা বিভিন্ন রকম সবজি উৎপাদনে, যেখান থেকে আমরা খাদ্য পাচ্ছি, যেখান থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। এরপরে দেখলাম আমরা মাটি আমরা ব্যবহার করছি গৃহ নির্মাণে, অর্থাৎ আমাদের ঘর তৈরিতে বা বাড়ি তৈরিতে।
ব্যবহার করছি মাটি আমরা মৃৎশিল্পে, অর্থাৎ মাটির তৈরি অনেক নান্দনিক জিনিস তৈরিতে। এছাড়া মাটি শুধু নান্দনিক নয়, মাটির অনেক জিনিস কিন্তু আমাদের বিভিন্ন কাজেও লাগে। হ্যাঁ, এছাড়া আর কি ব্যবহার করছি আমরা আরেকটা কাজে ব্যবহার করছি মাটিকে, তা হলো আবর্জনা ফেলার স্থান হিসেবে। মাটির মধ্যেই গর্ত করে মাটির নির্দিষ্ট স্থান তৈরি করে সেখানে আমরা আবর্জনা ফেলে থাকি। তো এই যে এই সমস্ত কাজের জন্য কিন্তু মাটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এবার দেখো শিক্ষার্থীরা, এখানে দুটো ছবি আছে। এখানে প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছি আমরা একটা গোলাপ ফুলের গাছ এবং অনেক সুন্দর সুন্দর লাল লাল গোলাপ ফুটে আছে। তোমরা যদি লক্ষ্য করো এর পাতাগুলো দেখবে খুব সুন্দর সবুজ, খুব সুন্দর সবুজ এবং সতেজ দেখা যাচ্ছে। এবং পাশে যে চিত্রটি রয়েছে এখানে, এটাও একটি গোলাপ গাছ। এই পাতাগুলো দেখলে তুমি বুঝতে পারছো যে এটা একটা গোলাপ গাছ, কিন্তু এখানে কিন্তু ফুল এই গাছের মতো অতটা ফুল নেই। কেমন? এখানে ছোট্ট একটা ফুল আছে, কিছু কলি আছে, কিন্তু এই কলিটিও এমন অবস্থা যে আদতে এটা ফুল হয়ে ফুটতে পারবে কিনা সন্দেহ রয়েছে। এখানে পাতাগুলো যদি তোমরা লক্ষ্য করো, দেখো পাতাগুলো কিন্তু জীর্ণ, এখানে সতেজতা নেই। এখানে কি সুন্দর সবুজ পাতা, কিন্তু এই ছবিতে যে পাতাগুলো আমরা দেখছি মলিন। এই ছবিতে যে পাতাগুলো আমরা দেখছি এই পাতাগুলো অতটা সতেজ নয়। দুটো গাছের মধ্যে নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছো। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে মাটিতে আমরা বিভিন্ন রকম উদ্ভিদ উৎপাদন করি, তাই না? বা উদ্ভিদ জন্মায়, মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়, সেই উদ্ভিদগুলো আমাদের অক্সিজেন দেয়, খাদ্যের যোগান দেয়। তাহলে উদ্ভিদ মাটিতে জন্মায়, মাটি থেকে কিন্তু সে তার পানি পায় এবং সূর্যের আলো, পানি এবং বায়ু, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেই উদ্ভিদ তার খাদ্য তৈরি করে, সে বৃদ্ধি পায় এবং ফল এবং ফুল দেয়। এটা আমরা এর আগের চ্যাপ্টারে জেনেছি। এখানেও দেখো, এখানেও কিন্তু পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে দুটি গাছ মাটির উপরেই বেড়ে উঠেছে এবং তারা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইডও পাচ্ছে। তারপরেও দুটি গাছের মধ্যে ভিন্নতা কেন? তারপরেও দুটি গাছের মধ্যে ভিন্নতা এই কারণে, এই গাছ যে পরিমাণ পুষ্টি পাচ্ছে এই গাছ কিন্তু সেই পরিমাণ পুষ্টি পাচ্ছে না। অর্থাৎ এই পুষ্টি কিন্তু গাছ মাটি থেকেই পেয়ে থাকে। গাছ শেকড়ের সাহায্যে মাটি থেকে পানি এবং তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান নেয়, বৃদ্ধি পায় এবং ফল এবং ফুল দেয়। এই গাছে এত সুন্দর ফুল হওয়ার মূল কারণ এটি হচ্ছে উর্বর মাটির উদ্ভিদ। এই গাছটি যেই মাটির উপরে গড়ে উঠেছে সেই মাটিতে যথেষ্ট পুষ্টি রয়েছে এবং এটাকে আমরা যেটা বলছি যে উর্বর মাটির উদ্ভিদ। কিন্তু এই গাছটি দেখো, যেখানে ফুল নেই, পাতাগুলো মলিন, এটাকে আমরা বলবো অনুর্বর মাটির উদ্ভিদ। অর্থাৎ এই গাছ যে মাটির উপরে গড়ে উঠেছে সেই মাটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টি উপাদান নেই, বা এই উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান নেই। এই হলো উর্বর মাটি এবং অনুর্বর মাটির পার্থক্য, বা এই দুটো গাছের মধ্যে পার্থক্য এই কারণে, মাটির কারণে। অর্থাৎ মাটির উর্বরতা বলতে আমরা কি বুঝি? মাটির উর্বরতা হলো, আমরা যেমনটা বলছিলাম যে উদ্ভিদের কিন্তু বেড়ে ওঠার জন্য বা খাদ্য তৈরির জন্য যা যা প্রয়োজন, যে সূর্যের আলো প্রয়োজন, বায়ু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন এবং পানি প্রয়োজন। সূর্য থেকে উদ্ভিদ আলো পেয়ে থাকে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড পেয়ে থাকে এবং পানি পায় উদ্ভিদ মাটি থেকে। ঠিক আছে, এগুলো ছাড়াও উদ্ভিদের আরও ভালো বৃদ্ধির জন্য বা ভালো ফসল উৎপাদনের জন্য কিন্তু উদ্ভিদের প্রয়োজন পুষ্টি, যেটা সে মাটি থেকেই পেয়ে থাকে। তাহলে যখন সেই মাটিতে পুষ্টি উপাদান প্রয়োজনীয় পরিমাণে থাকে সেটাকে আমরা উর্বর মাটি বলি। মাটির উর্বরতা বলতে কি বুঝো? হ্যাঁ, মাটির ফসল উৎপাদন ক্ষমতাকে মাটির উর্বরতা বলে। যখন মাটি ভালো ফসল তৈরি করতে পারে, ভালো ফসল উৎপাদন করতে পারে, সেই ক্ষমতাটাকে, সেই মাটির সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে মাটির উর্বরতা। অনেক সময় মাটিতে কিন্তু এই উর্বরতা থাকে না। আমরা যখন মাটিতে ফসল উৎপাদন করতে থাকি একসময় কিন্তু গাছের পুষ্টি উপাদানগুলো মাটি থেকে নিতে সেগুলো নিঃশেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, একসময় দেখা যায় 1 বছর যদি সেই গাছে ভালো ফসল হয়, 2 বছর 3 বছর 4 বছর পরে গিয়ে কিন্তু দেখা যায় যে ফসলের পরিমাণ বা ফলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি সে মাটিতে প্রয়োজনীয় যে পুষ্টি ছিল সেটা কিন্তু কমে আসছে, বিধায় গাছ সেরকম ফল দিতে পারছে না। তাহলে এই মাটির এই পুষ্টি উপাদান বা মাটির এই উর্বরতা কীভাবে বৃদ্ধি করা যায়? কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়? মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য দুটো উপায় রয়েছে। প্রথমটি হচ্ছে সার ব্যবহার, এবং দ্বিতীয়টি হচ্ছে ফসল আবর্তন। দেখো, আমরা একটু বোঝার চেষ্টা করি। মাটির উর্বরতা বৃদ্ধি করার প্রথম যে উপায় সেটা বলা হচ্ছে সার ব্যবহার। সার কি? সার হচ্ছে একটা পুষ্টি, যেটা আমরা বলছিলাম যে মাটিতে পুষ্টি উপাদান থাকতে হয়, তা না হলে গাছ ভালো ফসল দিবে না। সেই পুষ্টিটাই হচ্ছে মূলত সার। যদি একটু বইয়ের ভাষায় দেখতে চাই যে সার কি বলা হচ্ছে,
দেখো, সার হলো কৃত্রিম ও প্রাকৃতিকভাবে তৈরি কোনো উপাদান যা উদ্ভিদে পুষ্টি নিশ্চিত করতে মাটিতে প্রয়োগ করা হয়। আবারও বলি, দেখো, সার হলো কৃত্রিম, অর্থাৎ যেটা নিজে নিজে তৈরি হয় না, মানে তৈরি করতে হয় এবং সেখানে বেশ কিছু রাসায়নিক পদার্থ মিশ্রণ করা হয়, এভাবে তৈরি করা হয়। ও প্রাকৃতিকভাবে তৈরি, কৃত্রিমও হতে পারে, প্রাকৃতিকভাবেও হতে পারে। প্রাকৃতিকভাবে মানে কি, যেটা নিজে নিজেই তৈরি হয়, সেখানে কোনো রাসায়নিক পদার্থ মিশ্রণের প্রয়োজন হয় না। তাহলে সার হলো কৃত্রিম ও প্রাকৃতিকভাবে তৈরি কোনো উপাদান যা উদ্ভিদে পুষ্টি নিশ্চিত করতে মাটিতে প্রয়োগ করা হয়। আমরা সার কিন্তু মাটিতেই দিয়ে থাকি, মাটির সাথে মিশিয়ে দিয়ে থাকি এবং সেই মাটি থেকেই উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টিটা নিয়ে থাকে। এই সংজ্ঞা থেকে কিন্তু বোঝা যাচ্ছে তাহলে আমরা সার দুইভাবে দেখি বা দুইভাবে পেতে পারি, দুই রকম সার হয়ে থাকে। যদি প্রশ্ন করা হয় যে সার কত প্রকার ও কি কি, তাহলে তোমরা নিশ্চিন্তে বলতে পারো যে সার দুই প্রকার, যথা জৈব সার। জৈব সার হলো যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয়, যেখানে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। হ্যাঁ, যেমন গোবর, গরুর গোবর তোমরা জানো, গরুর গোবর এটা একটা উত্তম সার, এটাকে আমরা জৈব সার বলে থাকি, খুবই উপকারী গাছের জন্য। এটা কিন্তু তৈরি করতে হয় না আমাদেরকে, এটা আমরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকি। ও কম্পোস্ট, বিভিন্ন রকম আবর্জনা, গরুর গোবর এগুলো মিশিয়ে বা বিভিন্ন রকম অনেক সময় মাটিতে বিভিন্ন রকম ছোটো ছোটো কীট পতঙ্গ থাকে। হ্যাঁ, কিছু কিছু কীট থাকে যেগুলো কিন্তু মাটিতেই সৃষ্টি, আবার মাটিতেই তারা মৃত্যুর পর মাটিতেই তার দেহ মিশে যায় এবং সেগুলো কিন্তু উদ্ভিদের জন্য সারের কাজ করে। এগুলো হচ্ছে জৈব সার আমরা বলতে পারি। আরেকটা ছিল যে কৃত্রিম, না অজৈব সার, যেটা অর্থাৎ যেটা কিনা আমাদের সার কারখানা রয়েছে, কারখানায় গিয়ে তৈরি করা হয়, বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে যে সারটা তৈরি করা হয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি ইউরিয়া ও টিএসপি। কেমন, আরও একটা বিষয় ছিল মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য, সেটা হচ্ছে ফসল আবর্তন। দেখো, আবর্তন কথাটা বললে আমরা কি বুঝি? আবর্তন বলতে আমরা বুঝি যে কি, সাধারণত মনে হয় আবর্তন বললে মনে হয় যে ঘুরে ফিরে আসা, তাই না? ঘুরে ঘুরে আসা, সেটাকে আমরা ঘোরা, এটাকে আমরা বলি আবর্তন। ফসল আবর্তনটা কি জিনিস? ফসল আবর্তনটা হলো যে আমরা যখন কোনো জমিতে, কোনো মাটিতে একটা ফসল চাষ করি, পরবর্তীতে সেই ফসলটাই চাষ না করে অন্য কোনো ফসল চাষ করা, এরপরে আবার অন্য কোনো ফসল চাষ করে পুনরায় সেই আগের ফসলটি চাষ করা, এইভাবে আবর্তন করে, অর্থাৎ একটার পরে মানে একঘেয়েমিভাবে বা একইভাবে একই ফসল চাষ না করে ভিন্ন 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 ফসল চাষ করা, এটাকে বলা হচ্ছে ফসল আবর্তন। এটা কেন করা হয় এবং এটা করলে কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে? অ্যাকচুয়ালি একটা ফসল যখন আমরা চাষ করি মাটিতে, তখন সেই ফসলটি তার যে পুষ্টি উপাদান প্রয়োজন সেটা সে মাটি থেকে গ্রহণ করে। পরবর্তীতে যখন আমরা অন্য ফসল চাষ করি সেই মাটিতেই, তা অন্য ফসলটা কিন্তু সেই পুষ্টি উপাদানগুলোই প্রয়োজন হয় না তার জন্য। প্রত্যেকটা ফসলের একটা নির্দিষ্ট পুষ্টি উপাদান প্রয়োজন হয়। এই জন্য যদি আমরা একবার একইভাবে একই ফসল উৎপাদন করে যাই, তাহলে কিন্তু সেই মাটিতে সেই পুষ্টি উপাদানটাই সেই উদ্ভিদ নিতে 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 সেই পুষ্টি উপাদান শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যখন একটা ফসল উৎপাদন করে পরবর্তীতে অন্য কোনো ফসল উৎপাদন করব, তখন কিন্তু আগের পুষ্টি উপাদানটি খরচ হয় না, বরং পরের অন্য পুষ্টি উপাদানটা তখন ব্যবহার করে উদ্ভিদ। ঠিক আছে, এই কাজটাকে বলা হচ্ছে ফসল আবর্তন। যেমন দেখো, এখানে কি লেখা আছে, পর্যায়ক্রমে অর্থাৎ ধাপে ধাপে একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করাকে ফসল আবর্তন বলে। কেমন, তাহলে আমরা দেখলাম মাটির উর্বরতা বৃদ্ধি করার দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে সার প্রয়োগ করে, আর একটা হচ্ছে ফসল আবর্তন করে। এরপরে আমরা আরেকটা বিষয় জানবো। কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম যে মাটিতে আমরা যখন কোনো আবর্জনা ফেলি, সেই আবর্জনা যদি পচনশীল হয় তাহলে সেটা মাটির সাথে মিশে যায় এবং অনেক সময় সারের কাজ করে। কিন্তু আমরা এমন কিছু আবর্জনাও মাটিতে ফেলে থাকি যে আবর্জনাগুলো কিন্তু আসলে পচনশীল নয় এবং অনেক সময় সেটা মাটির ক্ষতিও সাধন করে থাকে এবং এই কাজটাকে বলা হয় বা এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মাটি দূষণ। বিভিন্ন রকম তোমরা দূষণ সম্পর্কে জেনেছ, এর আগের ক্লাসগুলো তো পড়েছো বইয়ে। যেমন বায়ু দূষণ, বায়ুতে যখন ক্ষতিকর পদার্থ মিশে সেটাকে আমরা বায়ু দূষণ বলি, পানিতে যখন ক্ষতিকর পদার্থ মিশে সেটাকে আমরা পানি দূষণ বলি। একইভাবে মাটিতেও কিন্তু যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে এবং সেই ময়লা আবর্জনাগুলো সঠিকভাবে তাদেরকে রিসাইকেল করা বা তাদেরকে নষ্ট করা
এই কাজগুলো যদি না করা হয়, সঠিক ব্যবস্থাপনা যদি না করা হয় আবর্জনার, তাহলে কিন্তু সেটা মাটি দূষণ তৈরি করতে পারে বা মাটি দূষণ সৃষ্টি করতে পারে। দেখো, মাটিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রণের ফলে মাটির উর্বরা শক্তি নষ্ট হওয়াকে মাটি দূষণ বলে। মাটিতে যখন আমরা এই ধরনের আবর্জনা ফেলি, সেগুলো কিন্তু যখন মাটির উর্বরতা নষ্ট করে দেয়। অর্থাৎ ওই মাটিতে যখন আমি কোনো ফসল বা কোনো উদ্ভিদ লাগাবো এবং সেটা কিন্তু যথাযথভাবে ফল দেবে না, তাহলে আমরা সেই মাটির উর্বরতাটা নষ্ট হয়ে যায়। এইভাবে এটাকেই মাটি দূষণ বলা হচ্ছে। আর কীভাবে মাটি দূষণ হচ্ছে, মাটি দূষণ কীভাবে হচ্ছে আমরা কিছু ছবি দেখো। দেখো, এখানে আমরা প্রথমত কিছু বাড়ি দেখতে পাচ্ছি এবং এই বাড়িগুলোর পিছনে বলি বা সামনে বলি একটা খোলা স্থান রয়েছে এবং সেখানে কিন্তু আমরা বেশ কিছু ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি। আমরা এরকম চিত্র কিন্তু আমরা আমাদের বাড়ির আশেপাশেও অনেক সময় দেখে থাকি। হ্যাঁ, দেখো, এই যে ময়লা আবর্জনাগুলো, এগুলো নিশ্চয়ই এখানে উড়ে উড়ে আসেনি, এগুলো কিন্তু এই বাড়িগুলো থেকেই এসেছে বা এই বাড়ির মানুষজনই কিন্তু এখানে ফেলেছে। হ্যাঁ, এই খোলা স্থানে। এবং দেখো, তোমরা এখানে যদি লক্ষ্য করো ভালো মতো দেখতে পাবে কিছু প্লাস্টিক জাতীয় পদার্থ রয়েছে, যেগুলো কিন্তু মাটিতেই রয়েছে এবং এগুলো কিন্তু পচনশীল নয়, যেটা মাটিতে মিশবে না। তাহলে যেখানে সেখানে গৃহস্থলী বর্জ্য, বিশেষত প্লাস্টিক জাতীয় প্যাকেট মাটিতে ফেলা, এটা হচ্ছে একটা মাটি দূষণের কারণ বা এইভাবে মাটি দূষণ হতে পারে। আর কীভাবে মাটি দূষণ হতে পারে, দেখো, এখানে একজন লোক, একজন কৃষক বলি আমরা, সে কী করছে, তার জমিতে এখানে ধান গাছে সার প্রয়োগ করছে। ঠিক আছে, তারপরে এখানে একজন কর্মী বা একজন কৃষক, সেও কিন্তু তার জমিতে এখানে স্প্রের মাধ্যমে, একটা মেশিনের মাধ্যমে কিন্তু কিছু, এটাকে আমরা সার বলবো না, কীটনাশক প্রয়োগ করছে। ঠিক আছে, কীটনাশক অর্থাৎ যেগুলো ক্ষতিকর পোকা থাকে, যেগুলো ফসলের ক্ষতি করে, তাদেরকে মেরে ফেলার জন্য এই যে কীটনাশক বলি আমরা, বিষ, সেটা প্রয়োগ করা হচ্ছে। আর এখানে উদ্ভিদের ভালো ফসলের জন্য ফলনের জন্য সার প্রয়োগ করা হচ্ছে। এটা করা হয়, কিন্তু যখন আমরা মাত্রা অতিরিক্ত করি বা সঠিক মাত্রায় যদি না করি, আমি যদি মাত্রাটা ঠিক না রাখি যে এই মাটিতে বা এই ফসলের জন্য আমার কতটুকু পরিমাণে সার প্রয়োগ করা প্রয়োজন, আমি যদি সেই অনুপাত বা সেই মাপ ঠিক না রেখে সার প্রয়োগ করি, তাহলে কিন্তু সেটা মাটির জন্য ক্ষতিকর হবে। এমনকি এই বিষ, যেটা কীটনাশক, সেখানে ক্ষতিকর পোকা মরার সাথে সাথে এমন কিছু ভালো কিছু কীটও রয়েছে যেগুলো কিন্তু আসলে উদ্ভিদের জন্য প্রয়োজন, সেগুলোও মারা যায়। এবং যেগুলো প্রয়োজনীয় উদ্ভিদ, অনেক ছোটো ছোটো উদ্ভিদ বা ঘাস জাতীয় উদ্ভিদ থাকে, যেগুলো কিন্তু মাটিতে থাকে এবং মাটিতে একসঙ্গে মিশে গিয়ে সারের কাজ করে, কিন্তু এই কীটনাশক প্রয়োগের ফলে কিন্তু সেই ধরনের ছোটো ছোটো উদ্ভিদগুলোও মারা যায়। তাহলে এটাও যদি আমি মাত্রা অতিরিক্ত বা সঠিক অনুপাতে বা সঠিক মাত্রায় ব্যবহার না করি মাটিতে, তাহলে কিন্তু সেটা মাটি দূষণের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। কৃষিকাজে মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক বা আগাছানাশক ব্যবহার করা, এটি মাটি দূষণের একটা অন্যতম কারণ। আর কীভাবে, এখানে দেখো, এখানে কিছু বর্জ্য দেখা যাচ্ছে। এই বর্জ্যগুলো সাধারণত এটা হাসপাতালের বর্জ্য। ঠিক আছে, অনেক আমাদের দেশে অনেক হাসপাতাল রয়েছে, কিন্তু সেই হাসপাতালগুলোর বর্জ্য অনেক নোংরা বর্জ্য থাকে, অনেক শেষ হয়ে যাওয়া ওষুধ, সিরিঞ্জ, স্যালাইনের প্যাকেট, ঠিক আছে, এরকম কিছু বর্জ্য থাকে। যে বর্জ্যগুলো যদি এরকম খোলা স্থানে ফেলে রাখা হয়, সেটা কিন্তু খুব খারাপ, বায়ু দূষণ সৃষ্টি করে, একই সাথে যে মাটিতে ফেলা হচ্ছে সেই মাটিও দূষিত করে। আর এই পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাশে একটা কারখানা রয়েছে এবং সেই কারখানার বর্জ্যগুলো কিন্তু এই মাটির উপরে ফেলে দেওয়া হয়েছে। এটাও কিন্তু মাটি দূষণ করছে, বায়ু দূষণ করছে। হাসপাতালের ক্ষতিকর বর্জ্য ও কলকারখানার তেল বর্জ্য মাটিতে ফেলা, এটা একটা মাটি দূষণের কারণ। তাহলে মাটি দূষণ বা মাটি দূষণ কীভাবে হচ্ছে, মাটি দূষণের কারণগুলোকে কি আমরা দেখলাম। প্রথমত দেখলাম কি, গৃহস্থলী বর্জ্য, বিশেষত প্লাস্টিক জাতীয় পদার্থ ফেলা যেখানে সেখানে। তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম আমরা কৃষিকাজে কীটনাশক বা সার বা আগাছানাশক মাত্রা অতিরিক্তভাবে ব্যবহার করা। আরেকটি দেখলাম হাসপাতালের বর্জ্য বা কলকারখানার বর্জ্য, এগুলো ভালোভাবে শোধন না করে মাটিতে ফেলে দেওয়া। ঠিক আছে, এই কারণগুলোতে কিন্তু আসলে মাটি দূষণ হচ্ছে। এভাবে মাটি দূষণ রোধ করতে এবার আমরা কী করতে পারি, বা মাটি দূষণ মাটি দূষণের ফলে কী হচ্ছে, হ্যাঁ, এটা আগে আমরা একটু দেখি বা একটু জানার চেষ্টা করি। জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। প্রথম ফলাফল বা প্রথম যে খারাপ দিকটা চলে আসে মাটি দূষণের ফলে, সেটা হচ্ছে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়।
মাটিতে যে সমস্ত জীব বসবাস করে তাদের যে বাসস্থান নষ্ট হয়। মাটিতে কিন্তু জীব বলতে এখানে প্রাণী এবং উদ্ভিদ দুটোকে বোঝাচ্ছে। অর্থাৎ যে দূষিত মাটি, যে দূষিত হচ্ছে, সেই দূষিত মাটিতে কিন্তু উদ্ভিদ ভালো জন্মাতে পারে না, তার বাসস্থান নষ্ট হচ্ছে, ফলে প্রকৃতি নষ্ট হচ্ছে। আর কি হয়, মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। দূষিত মাটিতে আমরা যে ফলের গাছ বলি, ফুলের গাছ বলি বা ফসল যেটাই হোক না কেন যদি লাগাই, দূষিত মাটিতে কিন্তু সেভাবে আমরা আশা অনুরূপ ফল পাই না। ঠিক আছে? দূষিত মাটিতে জন্মানো ফসলে ক্ষতিকর পদার্থ থাকতে পারে, যা গ্রহণে মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষতি হতে পারে। আমরা যখন দূষিত মাটিতেই কোনো ফলের গাছ বা কোনো সবজি আবাদ করি এবং সেই সবজি যদি আমরা খেয়ে থাকি, তাহলে কিন্তু সেই ক্ষতিকর মাটি দূষণের ফলে মাটিতে যে ক্ষতিকর উপাদান রয়েছে সেটা কিন্তু ফলের মধ্যেও চলে আসে, এবং সেই ফল বা সেই ফসল যখন আমরা গ্রহণ করব তখন কিন্তু আমাদের শরীরের জন্য সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই হচ্ছে মাটি দূষণের ফলাফল। আর মাটি দূষণ রোধ আমরা কীভাবে করতে পারি, কী কী কাজ করলে আমরা মাটি দূষণ হবে না, কী কী কাজ করলে? প্রথমত, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। মাটিতেই যদি আমরা ফেলি, কিন্তু সেটা গর্ত করে হোক বা নির্দিষ্ট স্থান করে হোক, সেখানে আমাদেরকে ময়লা আবর্জনাকে ফেলতে হবে, যেন পরবর্তীতে সেই ময়লা আবর্জনাগুলো আমরা নষ্ট করতে পারি বা সেগুলো পচে যেতে পারে, এমন ব্যবস্থা করতে হবে। জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার বা রিসাইকেল করা। আমরা অনেক জিনিস ব্যবহার করি, অনেক জিনিস যতটা সম্ভব নিজেদেরকে সেভাবেই আমাদের প্র্যাকটিস করা উচিত, জীবনযাপন আমাদের সেভাবে প্র্যাকটিস করা উচিত যেন আমরা জিনিসপত্র কম ব্যবহার করি এবং পুনর্ব্যবহার ও রিসাইকেল করা। একটা জিনিস যেটাকে যেন আমরা আরেকবার ব্যবহার করতে পারি সেইভাবে তৈরি করা এবং সেভাবে চলা। জমিতে জৈব সার ব্যবহার করা। রাসায়নিক সারের পরিবর্তে, রাসায়নিক সার কিন্তু আসলে ক্ষতি করা নেই, রাসায়নিক সারের পরিবর্তে জমিতে যদি আমরা জৈব সার ব্যবহার করি, এভাবে কিন্তু আমরা মাটি দূষণ রোধ করতে পারি। রাসায়নিক সার আসলে অনেক ক্ষতি করে, যেমন বলছিলাম তোমাদেরকে, জমিতে যে উপকারী প্রাণী এবং উপকারী উদ্ভিদ বা ছোটো ছোটো গাছ থাকে সেগুলো নষ্ট করে দেয়, কিন্তু জৈব সার ব্যবহারে কিন্তু এই জিনিসগুলো হয় না। সুতরাং মাটিতে যদি আমরা জৈব সার ব্যবহার করি তাহলে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। মাটি দূষণের সাথে সাথে মাটির আরেকটা ক্ষতির দিক হলো মাটি ক্ষয় হয়ে যাওয়া। যেমনটা বলছিলাম তোমাদেরকে শুরুতে, মাটির সৃষ্টির ব্যাপারটা, যেমন বিভিন্ন বড় বড় শিলা, বড় বড় পাথর খণ্ড ভেঙে টুকরো টুকরো হয়ে তাতে মশ জাতীয় উদ্ভিদ জন্মে, বিভিন্ন প্রাণী জন্মে, যেভাবে মাটি তৈরি হয়েছিল, একইভাবে এই সময়ের সাথে সাথে কিন্তু সেই সময় থেকে এই সময় পর্যন্ত এখনও কিন্তু সময় যত চলে যাচ্ছে তত কিন্তু পরিবর্তন হচ্ছে, ভূমিরূপের পরিবর্তন হচ্ছে এবং মাটিরও পরিবর্তন হচ্ছে বা মাটি কিন্তু ক্ষয় হচ্ছে। যে সমস্ত প্রাকৃতিক বিষয়গুলো তখন ছিল, প্রাকৃতিক বিষয়গুলো এখনও রয়েছে। বৃষ্টিপাত, বায়ু প্রবাহের মাধ্যমে কিন্তু বায়ু যখন প্রবাহিত হয়, জোরে বায়ু প্রবাহিত হলে কিন্তু আমরা ধুলা দেখতে পাই না। এই ধূলিকণার মধ্যে কি থাকে? মাটি থাকে। অনেক সময় এই মাটিগুলো কিন্তু সরে যায়, ভূপৃষ্ঠ থেকে মাটি সরে যায় এবং মাটি ক্ষয় হয়। মাটিতে যদি গাছ না থাকে, গাছ থাকলে কি করে? গাছ তার শিকড়ের সাহায্যে মাটি আঁকড়ে ধরে থাকতে পারে, কিন্তু মাটিতে যদি গাছ না থাকে তাহলে কিন্তু সেই মাটি আলগা থাকে এবং সহজে সেটা বায়ু প্রবাহ বা বৃষ্টিপাতের সাথে, অনেক সময় বৃষ্টির জোরে বা বৃষ্টির পানির সাথেও কিন্তু সেটা স্রোতের সাথে সেটা চলে যায় বা ক্ষয় হয়ে যায়। এটাই মাটি ক্ষয়। কিন্তু আমাদের মাটি ক্ষয় রোধ করা প্রয়োজন। হ্যাঁ, আগে দেখি মাটিতে কি বায়ু প্রবাহ বা অতিবৃষ্টির কারণে মাটির উপরের স্তর সরে যাওয়াকে মাটি ক্ষয় বলে। কীভাবে মাটি আমরা সংরক্ষণ করতে পারি? মাটি ক্ষয় রোধ করাটাকেই বলা হচ্ছে মাটি সংরক্ষণ। মাটির ক্ষয় রোধ করে মাটির উর্বরতা ও পানি ধারণ ক্ষমতা বজায় রাখাকে মাটি সংরক্ষণ বলে। কীভাবে আমরা এই মাটি সংরক্ষণ করতে পারি? মাটি সংরক্ষণের উপায় কী? প্রথমত হচ্ছে বৃক্ষরোপণ করে এবং দ্বিতীয়ত হচ্ছে ঘাস লাগিয়ে। যদি জায়গা থাকে তাহলে আমরা বড় বড় গাছ লাগাতে পারি। এই বড় বড় গাছ আমাদেরকে অক্সিজেন, কাঠ এবং হচ্ছে যে ফল এবং ফুল দিবে, তাই না? আর যদি সেরকম জায়গা না থাকে, কিন্তু তারপরেও কিছু অনাবাদি জায়গা, যেখানে ছোটো জায়গা, সেখানে আমরা ঘাস লাগিয়ে সেই মাটির সংরক্ষণ করতে পারি, মাটির ক্ষয় হওয়াটাকে রোধ করতে পারি। কেমন? এই ছিল মোটামুটি তোমাদের তৃতীয় অধ্যায়ে যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম। প্রথমত ছিল যে মাটি কি, মাটি আমরা কী কী কাজে ব্যবহার করি, মাটি কীভাবে, মাটির উর্বরতা কীভাবে বৃদ্ধি করা যায়,
পুরো অধ্যায়টা আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা যদি বইটা খোলো এবং দেখো তাহলে এই বিষয়গুলো দেখতে পাবে, এবং তোমাদের সাথে যে কথাগুলো বললাম এগুলো ছাড়াও বইয়ে আরও সুন্দরভাবে লেখা আছে, বর্ণনা করা আছে। বইটা খুব ভালোভাবে পড়তে হবে। আমি বিশ্বাস করি এই ক্লাসটা দেখার পরে তোমরা যদি বইটা খুব ভালো মতো ওই অধ্যায়টা রিডিং করো তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। এবং রিডিং পড়াটা অত্যন্ত জরুরি, কারণ বইয়ের ভিতর থেকে অনুশীলনী তো রয়েছেই, এবং বইয়ের ভিতর থেকেও তোমাদের অনেক সময় শূন্যস্থান পূরণ এসে থাকে। তাই শূন্যস্থান পূরণগুলো ভালোভাবে উত্তর করার জন্য বা সঠিক উত্তর শূন্যস্থানটাতে লেখার জন্য তোমাদের বইটা ভালোভাবে রিডিং করতে হবে, কেমন? আর অনুশীলনীর প্রশ্নগুলো অবশ্যই পড়বে। অনুশীলনীতে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়বে। এছাড়াও কিছু প্রশ্ন আছে, আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো অবশ্যই শিখবে, বাড়ির কাজ হিসেবে তোমাদের এই প্রশ্নগুলো থাকবে, এই উত্তরগুলো শিখবে ও লিখবে, কেমন? এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বইয়ের ভেতরেই উত্তর পাবে, বা এই ক্লাসে আমি যে ভিডিওটা যদি দেখো, ফলো করো, এখানেও উত্তরগুলো পাবে। তাহলে এই উত্তরগুলো শিখবে এবং খাতায় লিখবে। এবং কিছু আছে বড় প্রশ্ন, 3টা মাত্র কিছু বড় প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা বই থেকে বা এই ভিডিও ক্লাসটা ফলো করে পেতে পারো উত্তরগুলো। এই উত্তরগুলো তোমাদেরকে শিখতে হবে, অনেক সময় তোমাদের পরীক্ষায় এসে থাকে। ধন্যবাদ।